বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 10 মার্চ, রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনার স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। অনেক ক্ষেত্রে অনেক কমেন্টসের স্টকগুলো আমি আলোচনা করতে পারি না। আপনারা জানেন যে আমার একটি গ্রুপ আছে, সেই গ্রুপের মেম্বারদের অনেক অনুরোধের স্টক থাকে এবং আপনাদের কমেন্টসের অনেক স্টক থাকে, যার কারণে অনেক স্টক অনেক ক্ষেত্রে আলোচনা করা থেকে বিরত থাকতে হয় এবং বাদ পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে নক করলেও আমি অনেক সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি স্টকের বর্তমান এবং আগামী দিনগুলোতে কি ধরনের পারফর্ম করতে পারে সে সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমি আপনাদের সাথে লিন্ডে বিডি বাংলাদেশ লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই স্টকটি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই স্টকটি গত বছর আমরা দেখেছিলাম শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ 4,100 অর্থাৎ 41% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে এবং একই সঙ্গে এই স্টকটির প্রাইস অ্যাকশন হিউজ পরিমাণে বৃদ্ধি পায় হঠাৎ করেই ক্যাশ ডিভিডেন্ডের কারণে। এবারে স্টকটি কিন্তু মাত্র 400% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং পি রেশিও আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন কিনা জানি না, সেটিও কিন্তু হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে গেছে, কারণ তাদের অ্যানুয়াল ইপিএসটা কিন্তু এবার খারাপ এসেছে। স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 28 লক্ষ শেয়ার রয়েছে স্টকটি আমরা দেখেছিলাম মার্কেট যখন এভারেজ একটা ছোট ছোট আপের মধ্যেই ছিল এবং মার্কেটে যখন ডাউন ট্রেন্ড আসে তখন কিন্তু এই লিন্ডে বিডি কিন্তু প্রাইসটা ধরে রাখতে সক্ষম হয়। স্টকটির যে রেকর্ড পরবর্তী সময়ে আমরা কিন্তু সেইভাবে খুব বেশি প্রাইস অ্যাকশন করতে দেখিনি। ছোট ছোট দুই একটি মুভমেন্ট দিয়ে কিন্তু অনেকটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে স্টকটি গিয়েছে। মার্কেটের যে 150 পয়েন্টের পতন হয়েছিল সেখানে আমরা লিন্ডে বিডির কিন্তু দেখেছি বেশ বড় একটা কারেকশন, অর্থাৎ 18 টাকা এবং পরবর্তীতে 8 টাকার একটি 5 টাকার একটি কারেকশন আমরা এই স্টকটি দেখেছি 6 এবং 7 মে, এবং গতদিন স্টকটি 15 টাকার একটা প্রাইস অ্যাকশন করেছে, কিন্তু ভলিউম সেটি কিন্তু একেবারেই কম, মাত্র 5,300 ভলিউম করে এবং একই সঙ্গে স্টকটির যে মুভমেন্ট সেই মুভমেন্ট কিন্তু আমরা পাইনি। আমার কাছে যেটি এখন পর্যন্ত মনে হচ্ছে যে স্টকটির কারেকশন জোনটা আরো কাছা আরো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে স্টকটি 800 টাকা থেকে 880 টাকা এই লেভেলটা একটা কারেকশন জোন ক্রিয়েট করতে পারে। যাদের রয়েছে লিন্ডে বিডি আমি তাদেরকে একটু বলতে চাই যে আপনার যদি বাই রেঞ্জ যদি 880-90 এই লেভেলটাতে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই স্টকটি একটু অবজার্ভ করবেন, ভলিউমটা অবজার্ভ করবেন। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়াটা একটু ভালো হবে, কারণ আয় যেহেতু কমে গিয়েছে সেহেতু একটু প্রাইস কারেকশন করতে যাবে, এটি স্বাভাবিক। যখন আপনারা দেখেছেন যে প্রাইস বৃদ্ধির ক্ষেত্রে তার আয় যখন বৃদ্ধি হয়েছিল, ক্যাশ ডিভিডেন্ড যখন বেশি দিয়েছিল তখন কিন্তু হিউজ পরিমাণে প্রাইস কারেকশন আপ ট্রেন্ডে গিয়েছিল। তো এইখানটাতে 950 টাকার উপরে আমি বলবো যে প্রাইসটাকে আগে অবশ্যই আপ ট্রেন্ডে নিতে হলে 950 টাকার উপরে ইভেন 960 টাকা এই লেভেলে একটা ক্লোজ এই লিন্ডে বিডিকে দিতে হবে। তো তার আগে একটা কারেকশন জোন লিন্ডে বিডি ক্রিয়েট করতে পারে, সেটি আমি সতর্কতা হওয়ার জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে একটু অনুরোধ করবো এই বিষয়টা লক্ষ্য রেখে আপনারা লিন্ডে বিডিতে এন্ট্রি নেবেন। এরপরে আইটি সেক্টরে একটি স্টক নিয়ে আপনারা জানতে চাইছেন, সেটি হচ্ছে জেনেক্সিল। আপনারা জেনেক্সিল সম্পর্কে জানেন যে এটি আওয়ামী লীগ সরকারের সময় বেশ ভালো একটা সুবিধাবাদী স্টক ছিল। পরবর্তীতে সরকার
চেঞ্জ হওয়ার পরে আমরা স্টকটির ডিভিডেন্ড পাশাপাশি প্রাইস অ্যাকশন সব কিছুতে একটু এলোমেলো ভাব লক্ষণ করেছে এবং খুব হিউজ পরিমাণে প্রাইস ডাউন ট্রেন্ডে হয়েছে। 190 টাকা থেকে এই স্টকটি বর্তমান যে প্রাইস অ্যাকশন সেটি আপনারা নিজেরাও দেখেছেন যে 21 টাকা 50 পয়সা অবস্থান করছে, ভলিউম নেই। মাঝে মাঝে যে ভলিউমটা ক্রিয়েট হয় প্রাইস আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সেটি কিন্তু সাস্টেনেবল হয় না। ক্যাশ ডিভিডেন্ড মাত্র 3% দিয়েছিল, সেটিও ডিসবার্স হয়নি। থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসেনি। সবকিছু মিলিয়ে স্টকটিতে আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারীরা আটকে গিয়েছেন, যার কারণে এই স্টকগুলো নিয়ে খুব বেশি আমরা অনুরোধ দেখি। যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক, আমি বলবো যে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পক্ষপাতমূলক আমি কোনো কথা বলতে চাই না। আমি বলবো যে এটাই 26 টাকা 28 টাকা এই লেভেলটা দেখতে হবে যে সে এইখান থেকে ফিরে আসে কিনা বারবার, বা এখান থেকে সে ব্রেকআউট দিতে পারে কিনা। যদি ব্রেকআউট দেয় তাহলে আমি বলবো যে 33 টাকা থেকে 35 টাকা এই লেভেলে শেয়ারটি যাওয়ার একটা প্রাথমিক গন্তব্য হিসেবে ধরে নেব। এরপরে যদি সে ভালো করে ভলিউম ক্রিয়েট করতে পারে তাহলে সেটি আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। আর এখন পর্যন্ত যে 22 টাকা বা 21 টাকা যে লেভেলটা এখন রয়েছে বা প্রাইসটা রয়েছে সেটি আগে সাকসেসফুলি আমাদেরকে 27-28 টাকা এই জায়গায় দেখতে হবে যে জেনেক্স ইনফোসিস সেটি করতে পারে কিনা, এবং একই সঙ্গে ভলিউমটা গেইন করতে হবে। যেহেতু স্টকটি এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, মার্কেট পজিটিভ যদি আচরণ করে সেক্ষেত্রে আমরা হয়তো এই জায়গাটাতে জেনেক্স ইনফোসিসকে দেখতে পারবো। তবে যেহেতু জেড ক্যাটাগরির স্টক, সেহেতু আমি বলবো যে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনেক বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। এরপরে নাভানা ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই স্টকটি নিয়ে আমি একাধিকবার আমার গ্রুপে আলোচনা করেছি এবং আজকেও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। নাভানা ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা ভালো স্টক। নিঃসন্দেহে স্টকটি এর আগেও সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং জোনে নিয়ে গিয়ে অনেক ভালো প্রফিট টেক করার সুযোগ করে দিয়েছে। আমরা 61 টাকা বা 61 টাকা 40 পয়সা যখন হাই ক্রিয়েট করেছিল তখন কিন্তু স্টকটির একটা ভালো সম্ভাবনা ওই সময় দেখেছিলাম, কিন্তু স্টকটি যখন আবারও খারাপ করে, খারাপ বলতে মার্কেট খারাপ হয়ে যায়, তখন কিন্তু স্টকটি আবারও ডাউন ট্রেন্ডে চলে আসে এবং 8ই এপ্রিলের পর থেকে আমরা স্টকটি ক্রমান্বয়ে দেখেছি যে তার প্রাইস ডাউন ট্রেন্ডে এবং সেই ডাউন ট্রেন্ডটা এখন পর্যন্ত কিন্তু সে অব্যাহত রেখেছে। যদিও গতদিন আমরা দেখেছি সে 2 টাকা 50 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে, বাট এখানে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে ইনসাইডার ডাউন ট্রেন্ডটি, এই ডাউন ট্রেন্ডটি কিন্তু একটা সাপোর্ট লেভেল থেকে কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে প্রাইস অ্যাকশন, এবং সেই কাউন্টার অ্যাটাকটি আমার কাছে যেটি মনে হয়েছে 56 টাকার উপরে একটা ক্লোজ, এবং সেটি অবশ্যই ভলিউম সহ, এবং যদি সেটা দিতে পারে তাহলে আমরা 56 থেকে 61 এই জায়গাটাতে নাভানা ফার্মাকে দেখতে পাবো, এবং এটি যদি সে করতে পারে তাহলে কিন্তু প্রাইসটির আবারও প্রাইস অ্যাকশনের সুযোগ হবে। যেহেতু আমরা আগামী সপ্তাহটা মার্কেটের জন্য একটা ভালো মুভমেন্ট প্রত্যাশা করছি, তো এই মুভমেন্টটা আশা করি আসবে এবং মার্কেটে আসলে নাভানা ফার্মা আবারও তার প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তাদের কাছে রয়েছে, আমি বলবো যে অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট থাকলে অবশ্যই প্রফিটটা টেক করবেন। আর স্টকটিতে এই মুহূর্তে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল রয়েছে। এরপরে স্কয়ার ফার্মা, এই স্টকটি নিয়েও আপনারা আমাদের কাছে অনেক বার জানতে চেয়েছেন। আমরা স্কয়ার ফার্মা নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। স্কয়ার ফার্মার আসলে অনেক ভালো ইপিএস পাশাপাশি অনেক ক্যাশ ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও আমরা দেখেছি স্কয়ার ফার্মার একটা ডাউন ট্রেন্ড, তো এখানে ঘুরে যাওয়ার চেষ্টা করছি স্কয়ার ফার্মা। দেখতে হবে আগে আসলে মার্কেটটা সাস্টেনেবল মুভমেন্টটা বজায় রাখতে পারে কিনা, যেহেতু আমরা মাত্র একদিন মার্কেটের একটা উত্থান দেখেছি 150 পয়েন্ট হারানোর পরে, আর পূর্বে তো আমরা প্রায় 700-800 পয়েন্ট এই বছরে আমরা হারিয়ে ফেলেছি। সুতরাং এখন পর্যন্ত আমি বলবো যে
এই ছোট ছোট উত্থান বা ছোট ছোট গ্রিন ক্যান্ডেল খুব বেশি আশাবাদী হওয়া বা খুব বেশি আশা করা সেটি এক ধরনের বোকামি হবে। তবে স্কয়ার ফার্মা খুব ভালো একটি স্টক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের স্টক মার্কেটে খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। এখানে যে ফরেন ইনভেস্টররাও রয়েছে এই স্টকটিতে, এবং স্টকটির ডিভিডেন্ড সংক্রান্ত হিস্ট্রি বা পি রেশিও, ন্যাভ সবকিছুই খুব পজিটিভ এবং খুবই ভালো। এই ধরনের স্টকে বিনিয়োগ থাকলে খারাপ মার্কেটেও একটু নিশ্চিন্তে থাকা যায়। তো আমি বলবো যে নাভানা ফার্মা এই জায়গা থেকে অর্থাৎ 212, এখন অবস্থান করছে 213, 212 এবং 210 এই জায়গাটার থেকে আমরা নাভানা ফার্মাকে সবসময় দেখেছি ঘুরে যেতে, এবং এইখান থেকে স্টকটি সবসময় 219, 220 এই লেভেলের প্রাইস অ্যাকশন এর পূর্বেও একাধিকবার করেছে। সুতরাং এই জায়গা থেকে আমরা নাভানা ফার্মাকে আপ ট্রেন্ডে যাওয়ার সুযোগ হিসেবে ধরে নিচ্ছি, এবং এখানে ভলিউমটা আরেকটু বৃদ্ধি পেলে আশা করি যে এখানে অনেক ভালো বায়ার চলে আসবে। তো আরএসআইটা একটু বৃদ্ধি পেতে হবে। আরএসআইটা 35.82-তে অবস্থান করছে। আমরা আরএসআইটা যদি 45-এর কাছাকাছি পেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টকটিকে মুভমেন্টে চলে আসতে দেখব। তো যারা এই স্কয়ার ফার্মাতে এন্ট্রি নিতে চান, তাদেরকে আমি বলবো যে আস্তে আস্তে শেয়ার কালেকশন করতে পারেন। আশা করি স্টকটি আপনাদের প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে এবং আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। এরপরে রবি, আমরা একটু রবির দেখি। টেলিকমিউনিকেশন সেক্টরের এই স্টকটি, রবির কি অবস্থা। রবি আসলে বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে রবি নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের একটা আগ্রহ জন্মেছে, এবং সেই আগ্রহটা মূলত রবির যে 15% ক্যাশ ডিভিডেন্ড, সেই ক্যাশটা এখনো আসলে সাধারণ বিনিয়োগকারীদের অনেকের অ্যাকাউন্টে যোগ হয়নি। তো রবির অ্যানুয়াল ইপিএস বলি, তারপরে থার্ড কোয়ার্টার ইপিএস যেটি দিয়েছিল, সবকিছু মিলিয়ে স্টকটি একটা পজিটিভ মুভমেন্টে আসার ইঙ্গিত দিয়েছে, কিন্তু ভলিউমটা একেবারে ড্রাই ভলিউম। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে তার ভলিউমটা কিন্তু একেবারে নেই। যে স্টকটিতে প্রায় 42-43 কোটি পাবলিক হোল্ডিং রয়েছে, সেই স্টকটির ভলিউম একেবারেই নগণ্য। তো ভলিউমটা আপ ট্রেন্ডে আসতে হবে। ভলিউম যদি স্টকটি পেয়ে যায় তাহলে অবশ্যই স্টকটি ভালো করবে, যেহেতু টেলিকমিউনিকেশন আরও যে সমস্ত স্টকগুলো রয়েছে সমস্ত স্টকের কিন্তু ভলিউম নেই, আর মার্কেট পরিস্থিতি খারাপ, যার কারণে অনেক ভালো ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টকই কিন্তু মুভমেন্টে আসেনি। আমি এই ক্ষেত্রে বলবো যে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং যেহেতু বিনিয়োগে রয়েছেন, বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্যের বিকল্প নেই। সাধারণ বিনিয়োগকারী হিসেবে বলি বা গেমলার হিসাবে বলি, যেটাই বলি না কেন, ধৈর্য দিয়েই আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। ধৈর্য হারা যদি হয়ে যান, তাহলে আমি বলবো যে আপনি সেখান থেকে প্রফিট তো করতে পারবেনই না, সেক্ষেত্রে আপনার লস এবং মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। আশা করি যে এই মুহূর্তে রবি যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে, তাহলে 26 টাকা 40 পয়সার উপরে যদি একটা ক্লোজ দিতে পারে, তাহলে আবারও স্টকটি একটা গ্যাপ তৈরি করে প্রাইস অ্যাকশনের জন্য তৈরি হয়ে যাবে। তো এখন দেখা যাক, স্টকটি ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী অবস্থানগত দিক দিয়ে ভালো, ভলিউমটা যদি গেইন করে, আশা করি এই জায়গা থেকে রবি আবারও প্রাইস অ্যাকশনে চলে যাবে। আর সাপোর্ট যদি বলি, সেই লেভেলটা কিন্তু সে 24 টাকা 10 পয়সা, এই জায়গাটি এখন পর্যন্ত এই রবির জন্য প্রযোজ্য। এরপরে গ্রামীণ ফোন বা জিপি, টেলিকমিউনিকেশনের আরেকটি ভালো ফান্ডামেন্টাল স্টক। এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন। আমি এটার সাপোর্ট জোন ধরেছিলাম 213 টাকা এর পূর্বে যখন আলোচনা করি, কিন্তু আপনারা এটাও দেখেছেন যে মার্কেটের যে ভয়াবহ পরিস্থিতিতে আমরা মার্কেটকে পড়তে দেখেছি, সেই পরিস্থিতি অনুযায়ী প্রতিটি স্টকের কিন্তু হিউজ পরিমাণ প্রাইস কারেকশন সহ, প্রাইস কারেকশন আমি বলবো না, প্রাইস ফল হয়েছে। এখানে কারেকশনটা আসলে আপ ট্রেন্ডে যাওয়ার পরে যদি ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে যায়, সেক্ষেত্রে এটা কারেকশন ভাষাটা খুব সুন্দরভাবেই প্রযোজ্য হয়, কিন্তু এখানে এটা আসলে প্রযোজ্য নয়। এই কারণে যে পরিকল্পিতভাবে প্রত্যেকটি স্টকের মূল্যকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা হয়েছে। এখানে ক্যান্ডেলটি খুব বেশি ভালো আসেনি। এই
আমরা ইসেকে যেটা দেখতে পাচ্ছি 290 থেকে 296 এই লেভেলে আসার একটা চান্স কিন্তু এই গ্রামীণ ফোন তৈরি করে ফেলেছে। যেহেতু স্টকটির ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা একটু নেগেটিভ এসেছে আপনারা জানেন, তো যেহেতু ফান্ডামেন্টালি ভালো একটি স্টক, আশা করি সময় গড়ার সঙ্গে সঙ্গে সে অবশ্যই ভালো করবে। পি রেশিও, ন্যাব সবকিছুই সেফটি যোগ্য এবং এই বাজারে এই ধরনের স্টকে বিনিয়োগ থাকলে একটা সময় গিয়েও লাভ করতে না পারলেও কিন্তু সমান সমান নিয়ে বের হয়ে যায় এবং সেটিও খুব বেশি সময় নয়। কিন্তু অন্যান্য স্টকে যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বছরের পর বছর আটকে থাকতে হয়, আপনারা জানেন। তো আরএসআইটাও বায়ার আসার জন্য স্বাভাবিকভাবেই না, এখানে বায়ার সেলারদের খুব বেশি আমরা দেখতেছি না। সুতরাং বলবো যে বায়ার আসলে তারপরে আমরা হয়তো এই জিপিকে প্রাইস অ্যাকশনে দেখব। তো সাধারণভাবেই যেটি বলবো যে 320 টাকার উপরে আগে এই স্টকটিকে ক্লোজ দিতে হবে এবং সেটি দিলে এটি ভালো প্রাইস অ্যাকশনে আবার চলে যাবে। এরপরে JHRML ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক, আমরা একটু JHRML দেখে আসি। JHRML এর বিষয় যেটি বারবার বলেছিলাম যে 45 টাকা থেকে শুরু করে 55 টাকার এই জোনটাতে স্টকটি বারবার এসেছে। আপনারা যদি এইখানটাতে একবার দেখেন, এইখানে একবার দেখেন, এইখানে দেখেন, 4-5 বার এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা 4-5 বার স্টকটিকে দেখেছি এবং এইখানে এসেছে। তো এই জায়গাটা, এই 55-57 এই জায়গাটা JHRML এর জন্য আসলে খুব জেমাই হসপিটালের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট একটি জোন হয়ে গিয়েছে এবং এখানে আসে এবং বিনিয়োগকারীরা 45-47-এ প্রফিট এন্ট্রি নিয়ে 55, 52, 51, 53 বিভিন্ন জায়গাতে কিন্তু প্রফিট টেক করেছে। আবারও স্টকটি ঘুরে গিয়েছে এবং এখান থেকে আমরা প্রাথমিকভাবে আবারও ধরে নিচ্ছি যে 51 টাকা এই লেভেলটাতে স্টকটি আবারও আসবে। তো 45 টাকা যারা এন্ট্রি নিয়েছেন 45-20-এ, তারা কিন্তু 51-52 এখানে স্টকটিতে একটা ভালো সেল প্রেসার দেখতে পাবেন। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, বাট মার্কেট যেহেতু পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা চিন্তা ভাবনা তৈরি হচ্ছে, বিভিন্ন ইন্ডিকেটর দিচ্ছে, তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে স্টকটি 52 টাকা থেকে 51 টাকা থেকে 52 টাকা এই জায়গাটাতে কিন্তু আবারও আসবে এবং এখানে একটা প্রফিট টেকিং হবে এবং সেটাকে যদি সে ভলিউম সব ব্রেকআউট করতে পারে তাহলে আবারও সেই 55 টাকা এই জায়গায় আমরা JHRML কে পাবো। JHRML এর হিস্টোগ্রামের বার, MACD, মুভিং অ্যাভারেজ আমরা এই মুহূর্তে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো আপনারা একটু এন্ট্রি জোনে গেলে লক্ষ্য রেখে শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। এরপরে আপনাদের সিভিও পেট্রোলিয়াম, যেটি পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক রয়েছে সেটি সম্পর্কে জানতে চাইছেন। স্টকটি কিন্তু কোয়ার্টারলি থার্ড কোয়ার্টার ইপিএসটা খুব সুন্দর এসেছে। পাবলিক হোল্ডিংয়েও খুব বেশি না, 99 লক্ষ বা 1 কোটির মতো শেয়ার। ক্যাশ ডিভিডেন্ড ভালো, লো পেইড একটি স্টক। স্টকটি আমি মনে করি ভালো এবং আশা করা যায় এবং ভরসা করা যায় স্টকটির। এই জন্য বললাম যে স্টকটি সবসময় এই 130 টাকা বা 127 টাকা এই জায়গাতে কিন্তু এসেছে এবং বিভিন্ন সময়ে সে এবার কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রাইস অ্যাকশন করেছে। আমার কাছে এই মুহূর্তে সিভিও নিয়ে যে প্রত্যাশাটা সেটি হচ্ছে এটি সাপোর্ট জোনে রয়েছে এবং এই সাপোর্ট থেকে স্টকটি ঘুরে যাবে এবং 152 থেকে 148 থেকে 152 এই রেঞ্জটা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে এইখানে সে বাধাপ্রাপ্ত হয় কিনা। যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সেল দিয়ে প্রফিট টেক করতে হবে, আর যদি ব্রেকআউট করে তাহলে আমি বলবো যে স্টকটি কিন্তু 160 থেকে 163 টাকা এই লেভেলে কিন্তু তার যে 52 সপ্তাহের হাই রয়েছে সেখানে কিন্তু এবার যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সেটিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, বাট স্টকটিতে কিন্তু বায়ারদের একটা আনাগোনা লক্ষ্য করেছি আমরা। সুতরাং এই বিষয়টিও আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। এরপরে সিমটেক্স, আমরা একটি সিমটেক্সের কি অবস্থা টেক্সটাইল সেক্টরে এই স্টকটি একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করি। এই ক্যাটাগরি এই স্টকটি আমি মনে করি যে 18 টাকার এই লেভেলটা আগে একটা ব্রেকআউট দিতে হবে, ভলিউম করতে হবে। ভলিউম একেবারেই কম, যেহেতু প্রায় 5 কোটির মতো শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং। থার্ড কোয়ার্টার ইপিএসটা খুব বেশি ভালো আসেনি,
যাদের কাছে রয়েছে স্টকটি অবশ্যই ভলিউম দেখবেন যে ভলিউমটা সহ স্টকটি 17 টাকা এবং 18 টাকা এই জায়গা যে বাধাপ্রাপ্ত জোনটি রয়েছে সেটিকে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে কিনা। যদি ব্রেকআউট করে তাহলে আমরা মনে করি যে এই ছোট স্টকগুলো প্রাইস অ্যাকশন হবে খুব তাড়াতাড়ি। আর যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে 15 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 80 পয়সা বা 18 টাকা এই জায়গাটা স্টকটা কিন্তু ঘোরাফেরা করবে। সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেক করতে হলে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিয়ে কিন্তু সিমটেক্স থেকে প্রফিট নিতে হবে। এরপরে আর স্টকটিতে এই মুহূর্তে হিস্টোগ্রামের বার এবং এমএসিডি এই দুই জায়গায় আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট মুভিং অ্যাভারেজের এই মুহূর্তে আমরা কিন্তু সেল সিনারি লক্ষ্য করছি স্টকটিতে। সুতরাং স্টকটি যদি প্রাইস আপট্রেন্ড করতে না পারে তাহলে কিন্তু আবারও সেল সিনারিতে চলে যাবে। এরপরে আমরা ইএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেডের কি অবস্থা। ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যাপারে যেটি বলতে হয় যে তার থার্ড কোয়ার্টার ইপিএসটা খুব চমৎকার এসেছে। প্রাইস অ্যাকশন হয়েছে গত দিনেও 3 টাকা। ডাউন ট্রেন্ড যেটি করেছিল সেটি কাভার করার চেষ্টা করছে। সেটি কাভার করতে হলে অবশ্যই 76 টাকা 40 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেটি ক্লোজ দিলে আমরা অবশ্যই স্টকটিকে আবারও 80 টাকা থেকে 84 টাকা এই লেভেলে আমরা পেয়ে যাব। তো যারা বিনিয়োগে রয়েছেন আমি মনে করি যে এই সেলটা অবশ্যই ভালো করবে, মুভমেন্টে চলে আসবে, বায়ার রয়েছে যথেষ্ট, ভলিউমটা গেইন করতেছে। তো এটি আশা করি সে কন্টিনিউ করবে এবং কন্টিনিউ করলে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রাইস সেটি আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ 78 টাকা থেকে 80 টাকা এবং পরবর্তীতে 84 টাকা এই লেভেলটা স্টকটি আমরা প্রাইস অ্যাকশনে দেখব। তো যাদের রয়েছে অবশ্যই আপনারা স্টকটিতে হোল্ড করবেন। আশা করি এই আলোচনা আপনাদের কিছুটা হলেও কাজে দেবে এবং আপনারা যদি বুঝে শুনে বাই সেল করতে পারেন অবশ্যই আমি মনে করি যে অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। তো এত সময় যারা আমার আলোচনা ধৈর্য সহকারে শুনলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের অন্যদের স্টক থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।